বাংলাদেশ প্রশ্নে সবাইকে এক পরিবার হয়ে থাকার আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূসের। সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ ধর্মীয় নেতারা। আমরা সব দিকে ঠিক আছি, কিন্তু এই বাইরের থেকে আসতেছে, একটা ক্ষোভ সৃষ্টি করছে, আর একটা হলো যে উস্কানি সৃষ্টি করছে। উস্কানিটা এমন নিখুঁতভাবে করে বোঝা যায় না যে এটা উস্কানি। আমরা আলোচনা করেছি যে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, আমাদের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। আশা করি আপনারা খুব শীঘ্রই কিছু ফলপ্রসূ পদক্ষেপ দেখতে পাবেন। ভারতের তথ্য আগ্রাসন মোকাবেলা আইনের আশ্রয় নেওয়া উচিত মত বিশ্লেষকদের। কূটনীতিক তৎপরতা বাড়ানোর তাগিদ। দক্ষিণ এশিয়ায় বন্ধুহীন হয়ে পড়ছে ভারত। দেশটির দখলদারি মনোভাব আর কূটনৈতিক ব্যর্থতাকেই দুষছেন বিশ্লেষকরা। কুষ্টিয়ায় ধান চাল সংগ্রহের লক্ষ্য পূরণের শঙ্কা। সরকারি দাম নিয়ে অখুশি মিলার ও কৃষকেরা, হাল ছাড়ছে না খাদ্য বিভাগ। গচ্চা বিএমডিএর খাল খনন প্রকল্পের ৩০০ কোটি টাকা, ২ বছরেই অধিকাংশ মৃতপ্রায়, সুফল পাচ্ছেন না কৃষকরা। এবং সাগরে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে দিশেহারা বরগুনার জেলেরা। বাড়ছে ঋণের বোঝা, কমেছে সরকারের রাজস্ব আদায়। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। ধর্ম, বর্ণ ও মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য, এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সহ বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু সবাই একই পরিবারের সদস্য। শত পার্থক্য থাকা সত্ত্বেও কেউ কারো শত্রু নয়। ধর্ম, বর্ণ নির্বিশেষে সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে আরও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। অবাধ ও প্রকৃত তথ্য কিভাবে সংগ্রহ করা যায় সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চান তিনি। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য। এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা সব দিকে ঠিক আছি, কিন্তু এই বাইরের থেকে আসতেছে, একটা ক্ষোভ সৃষ্টি করছে, আর একটা হলো যে উস্কানি সৃষ্টি করছে। উস্কানিটা এমন নিখুঁতভাবে করে বোঝা যায় না যে এটা উস্কানি। আমরা ব্যক্তিগতভাবে প্রতিকার না করে রাষ্ট্রীয়ভাবে প্রতিকার করার ব্যবস্থা করতে পারি কিনা, সেখানে রাষ্ট্রের ভূমিকা আসবে, যেটা নিশ্চিত করতে পারবে, আপনাদের আশ্বস্ত করতে পারবে যে আমরা এটা হ্যান্ডেল করব, আপনাদের পক্ষ থেকে হ্যান্ডেল করব। বাংলাদেশে কারো মধ্যে কোনো বিভেদ নেই। এদেশের সম্প্রীতির প্রশ্নে বিশ্ববাসী যেন বিভ্রান্ত না হন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা বলেন ধর্মীয় নেতারা। বলেন, যারা বিভেদ তৈরি করছে তারাই ভারতে বসে অপপ্রচার চালাচ্ছে। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, অন্তর্বর্তী সরকার হঠকারিতা আশ্রয় কিংবা প্রশ্রয় দিবে না। ভারতকে আগে জুলাই গণ অভ্যুত্থান এবং আওয়ামী লীগের গণহত্যার স্বীকৃতি দিতে হবে। জান্নাতুল মোহনার রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে অংশ নেন রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন মন্দির ও সংগঠনে থাকা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ধর্ম উপদেষ্টা আফম খালিদ হাসান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ, বৌদ্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, বাইতুল মোকাররমের খতিব, রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার ও হেফাজতে ইসলামের 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে নেতারা বলেন, বাংলাদেশে কারো মধ্যে কোনো বিভেদ নেই। যারা বিভেদ তৈরি করছে তারাই ভারতে বসে অপপ্রচার চালাচ্ছে। ভারতীয় গণমাধ্যম অনেক উস্কানির পরও ধৈর্যের পরিচয় দিয়েছে বাংলাদেশের মানুষ। কারোর মধ্যে কোনো বিভেদ নেই, তবে বিভেদটা কোথায়? বিভেদ তো হচ্ছে। বিভেদটা কে করছে? এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। এইটাকে পুঁজি করে বাহিরে গিয়ে বাহিরের রাষ্ট্র আমাদের উপরে একটা মানে কি বলে মাছের আদারির মতো হিন্দুদের উপরে একটা চড়াও থিয়া সে একটা বড় কিছু তৈরি করে নিল। এটা আমরা চাই না। ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে, যে আমাদের একজন অ্যাডভোকেট মারা গেছে। তারপরে ভারতীয় মিডিয়াতে অনেক রকমের, যদিও মেইন স্ট্রিমের মিডিয়াতে না, কিন্তু ছোটোখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে।
কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার যাতে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয় সেই ব্যবস্থা করতে চাচ্ছে। এই পরাজিত শক্তির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, দলমত নির্বিশেষে। আমরা সেই কথাটা সেখানে বলেছি। নেতারা বলেন, পরাজিত শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পুরো বাংলাদেশ। আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরও মুসলমানরাও অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। যারা ফাটল দেখাতে চাইছেন তাদের অপপ্রচারে পা দেয়া যাবে না। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে আমরা এই মাটিতে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই জায়গা থেকে আমাদের মধ্যে কোনো প্রকার ফাটল নেই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। বিভেদ এবং ফাটল যারা দেখাবার চেষ্টা করছে তাদের সে মিথ্যা প্রপাগান্ডা যেন বিশ্ববাসী বিভ্রান্ত না হয়। বিভিন্ন মিশন যেগুলো আছে তারা সহ প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যে বাংলাদেশ একটি সম্প্রতির দেশ। অপপ্রচার চালাচ্ছে, তাদের আমরা প্রতিরোধ করব। আমরা ঐক্যবদ্ধ আছি, সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাআল্লাহ। সবার শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম। ভারতের অপতথ্য দুই দেশের জন্য হুমকি স্বরূপ জানিয়ে বলেন, ভারতকে আগে জুলাই গণ অভ্যুত্থান এবং আওয়ামী লীগের গণহত্যার স্বীকৃতি দিতে হবে। যেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের এবং শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে, এটার স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে। তাদের যে মিডিয়ার যে ভূমিকা, এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে। এটা আপনাদের দেখতে হবে যে এইভাবে এই কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন মিস ইনফরমেশন, এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। বাংলাদেশে ভালো আছেন এমন কথা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রীতি সম্মেলন করার পরামর্শ দিয়েছেন বৈঠকে অংশ নেওয়া ধর্মীয় নেতারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ভারতীয় মিডিয়ার তথ্য আগ্রাসন মোকাবেলায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পাশাপাশি আইনের আশ্রয় নেওয়া উচিত, এমন মত বিশ্লেষকদের। তবে বাংলাদেশে নিজেদের অনুগত সরকার না থাকায় হতাশা থেকে প্রতিক্রিয়া দেখাচ্ছে ভারত। তবে ন্যায্যতার দাবি উঠলে ভারতের প্রতিক্রিয়া আরও তীব্র হতে পারে, যদিও ভারত নিজেদের স্বার্থেই তা বাড়াবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় কূটনীতিক তৎপরতা আরও বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পতাকা মারানোর ছবিতে তোলপাড় হয় ভারত। উগ্র হিন্দুত্ববাদীদের হিংসার রেশ আঁচড়ে পড়ে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে। ভেঙে ফেলা হয় জাতীয় পতাকার স্ট্যান্ড, নিরাপত্তা দেয়াল। বিক্ষুব্ধদের হামলা থেকে বাদ যায়নি কর্মকর্তারাও। তবে সম্প্রতি সেই ছবি বিশ্লেষণ করে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট রিউমার স্ক্যানার জানায়, সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করে মিথ্যা তথ্য ছড়ায় ভারতীয় এজেন্টরা। আদতে এর কোনো অস্তিত্বই ছিল না। ভারতীয় মিডিয়ার এমন তথ্য সন্ত্রাস শক্ত হাতে মোকাবেলা করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা প্রতিবাদ জানাতে পারি ওই সরকারের কাছে, যেমন জানাতে পারি, এবং একই সাথে আমরা আমাদের ওইখানকার যে হাই কমিশন আছে তাকে ব্যবহার করে আমরা ওই নির্দিষ্ট টিভি চ্যানেলের যারা মালিক তাদের কাছেও আমরা আমাদের প্রতিবাদ টিভি পাঠাতে পারি। কেউ যদি আমার সার্বভৌমত্ব বা আমার আত্মমর্যাদা নিয়ে ক্ষতিগ্রস্ত করতে চায়, অবশ্যই আমরা তার প্রতিবাদ করব এবং শক্তভাবে তার প্রতিবাদ করব, যেটা আগের সময়ে ছিল না। বাংলাদেশের সঙ্গে ভারতের স্ট্র্যাটেজিক রিলেশন খুব কম সময়েই ছিল। দীর্ঘদিনের নতজানু নীতির বিপরীতে ন্যায্যতার দাবি উঠলে আরও প্রতিক্রিয়া দেখাবে ভারত। তবে নিজেদের স্বার্থেই ভারত বাংলাদেশের দাবি মানতে বাধ্য হবে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। যে বাংলাদেশ একটা মর্যাদার জায়গায় যাওয়ার লড়াই করছে এখন। এতদিন আমাদের যে এক ধরনের সাবঅর্ডিনেট হয়ে থাকা, সেই জায়গা থেকে একটা উত্তরণের রাস্তা হয়তো তৈরি হচ্ছে। একটা বড় ম্যাস গ্যাদারিং হয়ে গেল, এই বুঝি বাংলাদেশের সাথে একটা বড় সংঘর্ষ হয়ে যাচ্ছে। আমার কাছে কনফ্লিক্ট অ্যানালাইসিসের জায়গা থেকে যদি আমি দেখি, তো আমার কাছে তেমনটা মনে হয় না। আশা করি সরকার যে অনুধাবন করতে পেরেছে এবং তাদের দুঃখ প্রকাশ করেছে, সেই জায়গাটাই হবে ভারতের নীতি নির্ধারণের জায়গায় এবং পরবর্তী স্টেপের জায়গায় একমাত্র অবলম্বন এবং একমাত্র কৌশল। ভারতের তথ্য সন্ত্রাস মোকাবিলায় শক্তিশালী পাবলিক ডিপ্লোমেসি বাড়াতে বলছেন বিশেষজ্ঞরা। প্রোপাগান্ডা দিয়ে সাময়িক উত্তেজনা সৃষ্টি করলেও লং টার্মে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বলে আমি বিশ্বাস করি না। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জন্মলগ্ন থেকেই বৈরী পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক। চীনের সঙ্গেও সীমান্ত সহ নানা ইস্যুতে রয়েছে মতবিরোধ।
শুধু চীন কিংবা পাকিস্তান নয়, প্রতিবেশী অন্য বন্ধু রাষ্ট্রের সঙ্গেও ভারতের তিক্ততা চরমে পৌঁছেছে। এবার নতুন করে বাংলাদেশের সাথে তৈরি হয়েছে টানাপোড়েন। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় বন্ধুহীন হয়ে পড়ছে ভারত, যা দেশটির জন্য খুবই দুঃসংবাদ বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, ডেস্ক রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত, যার সীমান্ত রয়েছে বেশ কয়েকটি দেশের সঙ্গে। প্রতিবেশী এ দেশগুলোর কোনোটির সঙ্গেই খুব ভালো সম্পর্ক নেই ভারতের। এর পিছনে বড় কারণ দেশটির দখলদারি মনোভাব। কয়েকটি দেশের সঙ্গে আছে সীমান্ত বিরোধ, কোনোটির সাথে বিরোধ সমুদ্র সীমা নিয়ে, আবার কোনোটির স্বাধীন অস্তিত্ব প্রশ্নেই আছে সংকট। 47-এর পর থেকে ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব পাকিস্তানের। পরবর্তীতে সম্পর্কের কিছুটা উন্নতি হলেও মুম্বাই হামলার পর অবনতি হয়েছে সম্পর্কের। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক ভালো হওয়া অনেকটাই অসম্ভব ব্যাপার। সম্প্রতি নেপালেও তাদের 3টি সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে। ভারতের নিয়ন্ত্রণে থাকা 3টি জায়গা নিজেদের বলে দাবি করে মানচিত্র প্রকাশ করেছে নেপাল। সব মিলিয়ে ছোট্ট এই দেশটি নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে ভারত। তামিল ইস্যুতে ভারতের সাথে অনেক আগে থেকেই শ্রীলঙ্কার সম্পর্ক খারাপ, কিন্তু তাতে আরও ছাই ঢেলেছে চীন। বিশাল ঋণের বোঝা এখন শ্রীলঙ্কার ঘাড়ে। মালদ্বীপ নিয়েও চিন্তার ভাঁজ ভারতের কপালে। দেশটিতে গেল বছর ভারতপন্থী সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন মোহাম্মদ মুইজু, যিনি প্রেসিডেন্ট হওয়ার পর তার দেশ থেকে সব ভারতীয় সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। তার দলের ইন্ডিয়া আউট ক্যাম্পেইন ভালো সাড়া ফেলেছে মালদ্বীপে। প্রেসিডেন্ট মুইজু চীনের দিকে ঝুঁকেছেন কোনো রাগঢাক না করেই। এমনকি যে ভুটান সামরিক, বৈদেশিক ও অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রেই ভারতের ওপর নির্ভরশীল, তারাও চীনের সঙ্গে আলাদাভাবে শুরু করেছে সীমান্ত আলোচনা। কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চীনের প্রস্তাবকেও সরাসরি নাকচ করে দেয়নি ভুটান। আফগানিস্তান ও মিয়ানমারে যে দুটো সরকার এখন ক্ষমতায়, তাদের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো এ কথা বলা চলে না কোনো মতেই। দুটো দেশেই বিভিন্ন খাতে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগ এখন প্রবল অনিশ্চয়তার মুখে পড়েছে। এই তালিকায় সবশেষ সংযোজন বাংলাদেশ। দেশ দুটির মধ্যে সম্পর্ক বর্তমানে উত্তপ্ত পর্যায়ে, যার ফলে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন বৃদ্ধি পেয়েছে। গেল 5 আগস্টের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের আরও খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত প্রতিবেশী দেশগুলোতে নিজেদের স্বল্পকালীন স্বার্থের হিসেব করেই এগিয়েছে। দীর্ঘমেয়াদে কি হবে তা নিয়ে কখনো মাথা ঘামায়নি। ফলে ক্রমশ বন্ধুহীন হয়ে পড়েছে দেশটি, এমনটি দাবি করেছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর দেশের জনগণের ইস্পাত কঠিন ঐক্য কেউ ভাঙতে পারবে না দাবি করে ফের ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বর্জন ও দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করার কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় স্ত্রী আরজুমান আরা বেগমের শাড়ি ছুঁড়ে ফেলে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, ভারতের প্রতি মুখাপেক্ষী হয়ে থাকবে বাংলাদেশের মানুষ, এমনটি ভাবার কোনো কারণ নেই। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। তাই আমি আজকে বলবো, আমরা ওদের দেশের পতাকা নয়, তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব। ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে, কিন্তু আমরা ওদের পণ্য বর্জন করব। জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।
লক্ষ্য অর্জনে ধরে রাখতে হবে ঐক্য। আজকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, সেটা শুধু তাদের ব্যর্থতা না, আমি এভাবে দেখি এটা হবে আমাদের সমগ্র জাতির ব্যর্থ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্য প্রয়োজন, এতে কারো কোনো দ্বিমত থাকতে পারে। এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন, অপপ্রচার ও সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না দেশের জনগণ। এই হিন্দুস্তান ভারত আজকে আমরা অস্বীকার করি না, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। সহযোগিতার নামে যদি বাংলাদেশকে দখল করার কোনো স্বপ্ন আপনাদের থাকে, সেই স্বপ্ন কখনোই আপনাদের সফল হবে না। ছাত্র জনতার রক্তের বিনিময়ে জনগণের যে ঐক্য তৈরি হয়েছে তা অটুট থাকবে বলেও দাবি করেন বিএনপি নেতারা। ছাত্র জনতার রক্ত দিয়ে সৃষ্টি হয়েছে, সে ঐক্য অটুট থাকবে। বাংলাদেশে গণতন্ত্র হবে, দিনের ভোট দিনে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চলতি আমন মৌসুমে কুষ্টিয়ায় সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে দেখা দিয়েছে শঙ্কা। নতুন করে দাম বাড়ানো হলেও লোকসানের কথা বলছেন মিল মালিকরা। আর কৃষকরা বলছেন, সরকারের দামের চেয়ে খোলা বাজারেই ধানের দর বেশি, তাই সরকারকে ধান দিতে আগ্রহী নয় তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের ডেস্ক রিপোর্ট। চলতি বছরের 17 নভেম্বর থেকে কুষ্টিয়া সহ সারা দেশে একযোগে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহের অভিযান। সরকারিভাবে প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে 47 টাকা, আর ধানের দাম নির্ধারণ করা হয়েছে 33 টাকা। তবে এবছর কুষ্টিয়ায় আমনের ফলন ভালো হলেও ধানের সরকার নির্ধারিত মূল্যে সন্তুষ্ট নন কৃষকেরা। তারা বলছেন, সরকারের নির্ধারিত দামের চেয়ে খোলা বাজারেই ধানের দাম বেশি, তাই সরকারকে ধান দিতে আগ্রহী নন তারা। ফলে জেলায় সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ধানের যে খরচ না, খরচ হিসাবে আমাদের লস হবে। বাজারে অন্তত 1500-র উপরে যাতে হবে, তাতে তাহলে আমাদের কিছু থাকবে। বাজার যাচ্ছে 1400 করে ওরা কিনছে, এখন কৃষক হয়তো 2050 টাকা আপ ডাউন এদিক তো থাকবে। বাজার না হলে পরে তো গৃহস্থ ছাড়বে না। 1350 টাকা তো বেশিছি বাড়ির উপর থেকে এনে, তাহলে সরকারি খাতে যায় তারা আমাদের লস হবে। বাড়ির পাইতে তো বেশি দামে বিক্রি হচ্ছে। এদিকে গত বছরের তুলনায় চালের দাম কেজিতে 2 টাকা বাড়িয়েছে সরকার। তবে এ দাম নিয়েও চালকল মালিকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গতবারও আমাদের যে দরটা দেওয়া হয়েছিল সেটা ধানের সঙ্গে চাউলের কোনো সম্পর্ক ছিল না। আমরা এই চাউল দিতে গিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবারও আমার মনে হয় যে আমরা ক্ষতিগ্রস্ত হব। বর্তমান যে ধানের বাজার, এই বাজারে যে অবস্থায় আছে, আমরা এই অবস্থায় চাউল মিল মালিকরা দিতে পারবে বলে তারা সন্তুষ্ট জানাইছে। তবে সরকারি নির্ধারিত মূল্যে এবার যথাসময়েই ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলেই আশাবাদী জেলা খাদ্য বিভাগ। ধান বা চালের যে সংকটের কারণে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি তা নয়, যথেষ্ট পরিমাণ ধান চাল রয়েছে এবং আশা করি যে এটা আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে সম্পূর্ণ। চলতি মৌসুমে জেলায় 19,100 মেট্রিক টন সিদ্ধ চাল, 6,700 মেট্রিক টন ধান ও 1,600 মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 17 নভেম্বর থেকে শুরু হওয়া এ সংগ্রহ কার্যক্রম চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। হেমন্তের শেষ বেলায় প্রকৃতি মেতে উঠেছে শীতের আমেজে, তবে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন জানাবেন। ইসরাত, ধন্যবাদ আপনাকে। শুরুতে জানিয়ে রাখি যে সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু যে যে পরিচিত শীত, আমরা জানি যে চুয়াডাঙ্গাতে শীত মানে শীতের প্রভাব ব্যাপক আকারে বিস্তার করে, কিন্তু এবার কিন্তু এখনো সেই প্রভাব বিস্তার করতে পারেনি। তার আগে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু এবার কিন্তু শীত একটু আগে ভাগেই চুয়াডাঙ্গাতে দেখা দিয়েছে। কারণ এই যে অগ্রহায়ণ মাস চলছে, এই অগ্রহায়ণ মাসের শুরুতেই কিন্তু শীতের দেখা মিলেছে চুয়াডাঙ্গাতে। কিন্তু যে শীতের যে
প্রভাব যে বিস্তার করে সেই প্রভাব কিন্তু বিস্তার করতে পারেনি। তবে হ্যাঁ, চুয়াডাঙ্গাতে কিন্তু আমরা জানি পৌষ মাঘ থেকে শীত বেশি শুরু হয়, এই কারণে আমি বললাম যে একটু আগে ভাগেই শীতের প্রভাব বিস্তার করেছে। তো সেক্ষেত্রে জনমানবের ভিতরে কিন্তু ওই শীতের যে অনুভূতি সেই অনুভূতি কিন্তু নাই, এবং একই সাথে কিন্তু এখনো পর্যন্ত শীতের যে দুর্ভোগ আর কি সাধারণ মানুষের, সেই দুর্ভোগ কিন্তু এখন আমরা দেখতে পাইনি। তবে আমি যদি একটু এগিয়ে যে বলে তাই সেটা হচ্ছে কয়েকদিন আগে কিন্তু চুয়াডাঙ্গাতে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূতি হচ্ছিল। তারপরে যদি আসে বলি যে মাঝখানে কিন্তু 18 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা অনুভূতি হয়েছে। তবে হ্যাঁ, এই যে গত কয়েকদিন ধরে কিন্তু 13 কিংবা 14-র ভিতর তাপমাত্রা অনুভূত হচ্ছে। সব মিলিয়ে চুয়াডাঙ্গাতে যে শীতের পরিস্থিতি যে অনুভূত হয় সেই অনুভূতি কিন্তু এখনো পর্যন্ত ওইভাবে চোখে পড়ে। তবে আমি একটু জানিয়ে রাখি, সেটা কিন্তু আজকে কিন্তু চুয়াডাঙ্গাতে 13.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এবং গতদিন কিন্তু একই যে বলে থাকে সে 14.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। তো সব মিলিয়ে কিন্তু আমি এই যে তাপমাত্রার যে পার্থক্যটা বলা যেতেই পারে যে চুয়াডাঙ্গাতে কিন্তু ক্রমান্বয়ে শীতের যে তাপমাত্রা কিন্তু কমতেই আছে। তো যদি আমি গতদিন কিন্তু জানিয়েছিলাম যে চুয়াডাঙ্গাতে কিন্তু ডিসেম্বরের শুরুতেই কিন্তু তাপমাত্রা কমতে থাকবে, ঠিক তেমনটাই হচ্ছে আর কি। যাই আমি এখন যদি আমি পারিপার্শ্বিক দিক আপনি সব মিলিয়ে জানি আপনাদের, সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু এই যে তাপমাত্রা কমার সাথে সাথে কিন্তু কুয়াশারও দেখা মিলেছে। তবে কুয়াশাটা কিন্তু খুব বেশিক্ষণ স্থায়িত্ব না, সেটা হচ্ছে সকাল 7টা বাজলেই কিন্তু চুয়াডাঙ্গাতে রোদের দেখা মিলছে। তো সুতরাং কিন্তু 7টার আগ পর্যন্ত কিন্তু কুয়াশা দেখা মিলছে, এবং যে চুয়াডাঙ্গাতে প্রধান সড়কগুলোতে কিন্তু যে আপনার যানবাহনগুলো লাইট জ্বালিয়েই কিন্তু চলাচল করছে। একই সাথে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে যেমনটা জানিয়েছে, এই কুয়াশা যদি ওইভাবে যেভাবে দেখা যাচ্ছে এইভাবে যদি প্রতিনিয়তই প্রতিদিন যদি কুয়াশা দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু যে ধানের যে বীজতলা আছে ওই বীজতলার কিন্তু প্রভাব পড়বে বলে তারা ধারণা করছে। তো সেক্ষেত্রে বলা যেতেই পারে যে শীতের অনুভূতি কেমনটা খুব একটা বেশি নাই আর কি, তবে কুয়াশা আছে সাথে সাথে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ইসরাত, ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গা থেকে জনজীবনে শীতের প্রভাব নিয়ে বলছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। জলে গেছে রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএর খাল খনন প্রকল্পের প্রায় 300 কোটি টাকা। খননের 2 বছর না যেতেই অধিকাংশ খালি এখন মৃতপ্রায়। জলাবদ্ধতা নিরসন, ভূ-উপরিস্থ পানি চাষাবাদে ব্যবহারের জন্য প্রকল্প নেওয়া হলেও সুফল পাচ্ছেন না কৃষকরা। কাজী সাহেদের 3 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। রাজশাহীর কাটাখালী খালের দৃশ্য এটি। 2 বছর আগে 14 কোটি টাকা ব্যয়ে খনন হলেও এখন মৃতপ্রায়। কোথাও কচুরিপানা, কোথাও আবর্জনার স্তূপ। নাটোরের খালগুলোতে কোথাও হাঁটু পানি, চাঁপাইনবাবগঞ্জের 30 ফুট খাল ঠেকেছে 8 থেকে 10 ফুটে, কোথাও কোথাও তাও নেই। নওগাঁর খালগুলোর হালও এর ব্যতিক্রম নয়। শুষ্ক মৌসুমে চাষাবাদের জন্য বৃষ্টির পানি সংরক্ষণে 2019 থেকে 2024 অর্থ বছরে 250 কোটি 56 লাখ টাকা ব্যয়ে রাজশাহী ও রংপুর অঞ্চলে খাল খনন করে বিএমডিএ। চাষিরা বলছেন নামে মাত্র খাল খনন করে টাকার অপচয় করেছে বিএমডিএ। পানি পদ্মা থেকে তো আসেই না আসলে এই খাল খনন করে কোনো লাভ আছে? খালটা ভালো করে করেনি, মানুষ সব চিটবাট করে টাকা পয়সা খাইলেছে, খালের দিক যায় দেখেন যে সব ভেঙে চুরি। কি অবস্থা আমার বাড়ি ঘরের, কাইটি মাটি বেচার লাগি একবারে রাস্তা একবারে সমান করে খুঁড়ি বেচলো মাটি বেচলো, সব বেশি সব তো শেষ করে দিল। তো রাস্তাটাই ড্রেনটাই শেষ করে দিয়েছে। এটা ভালো করে পরিপুক্ত দিতে হবে, রাস্তাটা বড় করতে হতো, কিন্তু এরা পাড়াপাড়িকে আস্তে অল্প কিছু করে চলে গেছে। বিএমডিএর খাল খনন প্রকল্প স্থানীয়দের কাজে না আসার পেছনে প্রকল্প পরিকল্পনায় ঘাটতি ও অনিয়ম হয়েছে বলে দাবি সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিদের। এই খাল খননে কখনো পানি আমরা দেখি না যে ধারণ করার ক্ষমতা রাখে, এবং এটা ওয়াটার লেভেল কোনোভাবেই তারা নিতে জানে না। এখনো খনন করতে পারে নাই, প্রকল্প ডিসেম্বরে শেষ। তাহলে এই খাল যদি খনন না করেই প্রকল্প শেষ হয়ে যায়, তাহলে কৃষকদের গলার কাটা হয়ে থাকলো। খলাবাড়িয়া থেকে ত্যাঘর পর্যন্ত যে খাল খনন করা হয়েছে, এই খাল খননের সেচ সুবিধা এবং পানি নিষ্কাশনের যে সুবিধা, মূলত এই কারণেই খালগুলো খনন করা হয়। তো জনগণ সেখান থেকে বঞ্চিত হচ্ছে। মূলত অপরিকল্পিতভাবে এই খাল খননের ফলেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। বিএমডিএর চেয়ারম্যান বলছেন খাল খননে কোনো অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। অভিযোগ আসলে অবশ্যই সেগুলো কমিটি করে হোক, একক হোক, ইনকোয়ারি করে অবশ্যই ব্যবস্থা দিতে হবে। প্রিলিমিনারি একটা সিস্টেম আছে যে তাদের সাথে
তাকে দিতে হবে, ডিফেন্স করে দিতে হবে তার বক্তব্য কী, তারপরে তখন এনকোয়ারিতে যাবে। বিএমডিএ গেল 5 অর্থ বছরে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কোনো কাজে না আসা এই খাল খনন প্রকল্পে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ খাল খননে প্রতি বছর গড়ে 100 কোটি টাকার উপরে ব্যয় করেছে। কাটাখালীর এই খালটির যে দুর্দশা, দেশের অন্য অঞ্চলগুলিতে বিএমডিএ যে খাল খনন করেছে তার হাল একই রকম। স্থানীয়রা বলছেন এই খাল খনন তাদের কোনো কাজে আসেনি, পুরো টাকাটাই গেছে জলে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সাগরে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে দিশেহারা বরগুনার জেলেরা জর্জরিত হচ্ছেন ঋণের ভারে। এদিকে মাছ সরবরাহ কমে যাওয়ায় পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে কমেছে রাজস্ব আদায়ও। বিস্তারিত থাকছে রিয়াজ আহমেদ মুসার তথ্য চিত্রের ডেস্ক রিপোর্টে। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা। অন্য সময় ব্যবসায়ীদের হাঁক ডাকে এ জায়গাটি সরগরম থাকলেও এখন চিত্রটা ভিন্ন। সাধারণত সাগর থেকে মাছ শিকার করে সরাসরি এ অবতরণ কেন্দ্রে বিক্রি করেন জেলেরা। তবে সাগরে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় জেলেদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। বিপাকে ব্যবসায়ীরাও। মূলত মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা ছিল সাগরে। সাধারণত এর পরবর্তী সময়ে সাগরে কম মাছ থাকে, তবে এবার মাছের সংখ্যা গেলবারের তুলনায় অনেক কম। তাই অনেকটা খালি হাতেই তীরে ফিরতে হচ্ছে জেলেদের। প্রতি ট্রিপেই বাড়ছে ঋণের বোঝা। পরিবারের ভরণ পোষণ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় তারা। তার 22 দিন পর সাগরে গেছি, 13 দিন গাঙ্গে ছিলাম। 13 দিন পর আইসি, আইয়ে বেশি 1,29,000 টাকা। কোম্পানি একটাও দেয় না। এই উদ্ধার মুদ্ধার হয়ে সংসার চালানো লাগে। এই 22 দিনের পর যে মাছ পাওয়ার কথা, কোনো মাছ নাই সাগরে। প্রত্যেক ট্রিপে লস হয়। যেহেতু জেলেরা মাছ পাইতেছে না, আমরাও অসহায়। যা 2-4টা ইনকাম করছি, হ্যাঁ এই 2 মাসে খাওয়া লওয়া শেষ। এই সিজনকে লিঙ্ক সিজন উল্লেখ করে বৈজ্ঞানিক কর্মকর্তা জানায়, এই সময়ে ইলিশ নদীতে ডিম ছেড়ে গভীর সমুদ্রে চলে যায়। তাই স্বাভাবিকভাবেই পাওয়া যায় না কাঙ্ক্ষিত মাছ। আপনি জেনে থাকবেন যে এই সময়টাতে ইলিশের পরিভ্রমণরত সময় থাকে, যে থাকে মাছ ইলিশ যখন আমাদের 3 নভেম্বর পর ডিম ছেড়ে দিয়ে ওরা সমুদ্রে পরিভ্রমণরত অবস্থায় আছে। তো এই সময়গুলোতে আমাদের নদীগুলোতে প্রাপ্যতা মানে স্বাভাবিকের প্রাপ্যতা একটু কম থাকে, কারণ আমরা এটাকে লিন সিজন ধরে থাকি। পর্যাপ্ত মাছ না পাওয়ায় রাজস্ব আদায় কমে গেছে বলে জানায় মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক। মাছের সরবরাহ কমে গেছে এবং পাশাপাশি সরকারি রয়্যালটি টোল আদায়ের ক্ষেত্রেও ধীরগতি দেখা যাচ্ছে। তবে আমার দৃঢ় বিশ্বাস এই সংকট খুব শীঘ্রই কেটে উঠবে। এ অবতরণ কেন্দ্রে গেল বছর নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 1 মাসে রাজস্ব আদায় হয়েছিল 20,78,000 টাকা। তবে এবছর তা কমে দাঁড়িয়েছে 16,75,000-এ, যা গত বছরের তুলনায় প্রায় 4 লাখ টাকা কম। নিউজ ডেস্ক, দেশ টিভি।